জীববৈচিত্র্য বাঁচান, জীববৈচিত্র্য বাঁচান, হাঁটান দূষণ, কমান প্লাস্টিক, হাঁটান দূষণ, কমান প্লাস্টিক, হাঁটান দূষণ। আমরা সবাই জানি যে আমরা এখানে যে মডেল বানিয়েছি, আজকের আমাদের মডেলের নাম জীববৈচিত্র্য বাঁচান বা বায়োডাইভার্সিটি কনজারভেশন। নমস্কার, আমরা শ্রীরামপুর হাই স্কুলের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। আমাদের এই যে মডেলটা আমরা আজকে তুলে ধরেছি, এই মডেলের আমরা এখানে দেখিয়েছি একদিকে জীববৈচিত্র্য একটি গোটা ভারতবর্ষের চার্ট, অপরদিকে দেখিয়েছি একদিকে কলকারখানা দূষিত হচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে, এবং তার পাশাপাশি দেখিয়েছি এখানে দুটি কুঁড়েঘর রাখা রয়েছে। আমরা কিন্তু না জেনেই এখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু দূষণ করেই যাচ্ছি। আমাদের এই দূষণের মাত্রা অনুযায়ী কিন্তু আমরা বলতে পারছি না যে আমাদের পৃথিবীটা কতটা ভাগে দূষিত হচ্ছে, কিন্তু আমরা এই যে দূষণ দেখাচ্ছি, এই দূষণে কিন্তু আমরা নিজেদের পায়ে নিজেদেরই কুড়ুল মারছি না জেনে। আমরা চাইছি যে আমরা কিন্তু জানি না যে পৃথিবীটি আমাদের মাটি, আমাদের মা, এবং আমরা যে দূষণ করছি এই দূষণে কিন্তু আমাদের জলস্তর খুব মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে। কিন্তু আমরা এটা জানি যে সমগ্র জলাভূমি কিন্তু পৃথিবীর বৃক্ষ, এবং অপরদিকে আমরা যদি অ্যামাজনের বন্যাঞ্চলকে দেখি, সেটাও কিন্তু ধরা হচ্ছে যে পৃথিবীর ফুসফুস। এবং আমরা এইভাবেই কিন্তু এই যে ধোঁয়াগুলো নির্গত হওয়ার ফলে কিন্তু আমাদের জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে। এই জীববৈচিত্র্য ক্ষতি হওয়ার ফলে কিন্তু আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণ খাদ্যাভাবের অভাব দেখা দিচ্ছে, মানুষজনের বিভিন্ন ধরনের পরিবর্তন সৃষ্টি হচ্ছে। এবার আমি আমার এই বাকি মূল বক্তব্যটা আমি আমার বন্ধু কৃষাণুকে পেশ করতে চাই। আপনারা আমাদের মডেলের বিষয়বস্তু বায়োডাইভার্সিটি অ্যান্ড ইটস কনজারভেশন সম্বন্ধে কিছুটা ধ্যান ধারণা করতে পেরেছেন নিশ্চয়ই। তো এর একটা সাধারণ বিষয় আমরা বলে দিই, জীববৈচিত্র্য কী। জীববৈচিত্র্য হচ্ছে অনেকগুলি প্রজাতিকে নিয়ে একটি অঞ্চলে যখন সমন্বয় ঘটে, সেটা হচ্ছে জীববৈচিত্র্য। এবং হটস্পট হচ্ছে একটি অঞ্চলে যখন ঘনসন্নিবিশিষ্টভাবে বিভিন্ন প্রকারের এবং প্রজাতির উদ্ভিদ প্রাণী পাওয়া যায়, তখন সেটিকে বলা হয় হটস্পট। তো এই যে পৃথিবী আছে, এই পৃথিবীর মধ্যে 36টি মোট হটস্পট আছে। তার মধ্যে আমরা প্রধানত 4টি হটস্পট যা ভারতে অবস্থিত, তা আমরা এই দুটি মানচিত্রের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে এটি হচ্ছে উত্তর ভারত, এবং এই উত্তর ভারতের প্রথম হটস্পটটি হচ্ছে পূর্ব হিমালয়ান হটস্পট। এই হটস্পটে আমরা দেখেছি রেড পান্ডা, জায়েন্ট পান্ডা, তুষার চিতা, তুষার হরিণ প্রভৃতি প্রাণী। এরপরেই আমরা যদি তলায় নেমে যাই, আমরা দেখতে পাবো পশ্চিমঘাট পর্বতীয় হটস্পট এবং শ্রীলঙ্কান হটস্পট। আমরা শ্রীলঙ্কান হটস্পটকে অন্তর্ভুক্ত করিনি, কারণ আমরা ভারতবর্ষের 4টি হটস্পটকে দেখানোর চেষ্টা করেছি। এখানে প্রাণীগুলি হচ্ছে গৌড়, লায়ন টেল্ড ম্যাকক, এশিয়ান এলিফ্যান্ট, নীলগিরি পিজিয়ন প্রভৃতি। এরপর সুন্দাল্যান্ড হটস্পট, যা আন্দামান নিকোবর অঞ্চলে অন্তর্গত। এখানে রয়েছে জলজ কচ্ছপ, স্লেন্ডার টোড প্রভৃতি। এবং এদিকে রয়েছে ইন্দো বার্মা হটস্পট। এই ইন্দো বার্মা হটস্পটে রয়েছে স্যারাস ক্রেন, জায়েন্ট পান্ডা, রেড পান্ডা প্রভৃতি প্রাণী। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আরও কয়েকটি উদ্ভিদ এবং প্রাণীর লিস্ট, যা এই 4টি হটস্পটের মধ্যেই অন্তর্গত। এরপরেই আপনারা যদি একটু সরে আসেন এদিকে, তবে আপনারা দেখতে পাবেন একটি কারখানা, যার মধ্যে থেকে দূষিত ধোঁয়া নির্গত হচ্ছে। এই দূষিত ধোঁয়া নির্গত হচ্ছে যে কারখানাটি, এটি আমাদের মডেলে অন্তর্গত একটি কারখানা নয়, এটি সমগ্র পৃথিবীতে অবস্থিত প্রতিটি কারখানার প্রতীক। আমরা হয়তো অল্প পলিউশন এর মাধ্যমে সৃষ্টি করছি, কিন্তু তাও আমরা ফিল্ট্রেশন প্রসেস ব্যবহার করছি, এর ফলে হয়তো এর দূষণকারী প্রভাবটাকে কমাতে পেরেছি। কিন্তু আমার যে বাড়ির পাশে যে ইটভাটার কারখানা আছে বা অন্যান্য বড় বড় কারখানা আছে, সেখানে বেশিরভাগ জায়গাতেই সেফটি স্ট্যান্ডার্ডস এবং মেজার্সকে তুচ্ছ করেই এই দূষিত ধোঁয়াকে পরিশুদ্ধ করার জন্য যেসব স্ক্রাবার, ফিল্ট্রেশন প্রসেস ব্যবহার করা উচিত, তা মান্য হয় না। তার জন্য সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে, কিন্তু তাও একটা জায়গায় হয়তো খামতি রয়ে যায়। তাই আমাদের সরকারের কাছে আহ্বান, যাতে এই কলকারখানাগুলিতে আরও স্ট্রিক্টলি এই জিনিসগুলোকে দেখা হয়। এর পাশেই আমরা এর ক্ষতিকারক প্রভাবগুলি দেখানোর জন্য একটি উদ্ভিদকে রেখেছি। এই উদ্ভিদের দুটি অংশ, যে দুটি অংশের মধ্যে একটিকে চিহ্নিত করছে কালো অংশ, যেখানে বিভিন্ন রাসায়নিক পরিবর্তন ঘটছে। এই রাসায়নিক পরিবর্তন ঘটছে এই কারখানার প্রভাবে, কারখানার বিভিন্ন ক্ষতিকারক দ্রব্যের প্রভাবে, দূষণ সৃষ্টিকারী ধোঁয়ার প্রভাবে। এবং এই পাশে যে উদ্ভিদটি আছে, সেটা হচ্ছে তার সুস্থ সবল চেহারা, যা আজ থেকে 200 বছর আগে হয়তো গোটা পৃথিবীর জুড়েই দেখতে পাওয়া যেত। এখন তো অবশ্য উদ্ভিদই দেখতে পাওয়া যায় না, যদিও বা দেখতে পাওয়া যায় এই কালো অংশই দেখা যায়। এরপরেই আমরা দেখাচ্ছি
দুটি বাড়িকে, খড়ের বাড়ি, যা হচ্ছে প্রতিটি সাধারণ নাগরিকের বাড়ির প্রতীক, প্রতিমূর্তি, এই যে দুটি বাড়ি, এই দুটি বাড়ি বিল্ডিং অ্যাপার্টমেন্টকেও নির্দেশ করছে। আমরা হয়তো এখানে দেখাতে পারিনি যে এই বাড়ি দুটির ওপর এই কলকারখানা বা অন্যান্য ক্ষতিকারক প্রভাব কিভাবে সুদূর প্রসারী হতে পারে, কিন্তু বাস্তব জীবনে আমরা জানি যে কিভাবে আমাদের ঘরবাড়ির ওপর প্রভাব পড়ে। আমরা জানি আমাদের মানুষদের শরীরের ওপর কী রূপে প্রভাব পড়ছে। বিভিন্ন লোক এখন সিওপিডিতে আক্রান্ত হচ্ছে, অ্যাজমার পেশেন্টের পরিমাণ বেড়ে গেছে, জ্বর সর্দি আগের তুলনায় অনেক বেড়েছে। আমার এই কয়েকদিন আগেই জ্বর সর্দি হয়েছে, এখনও আমার শরীরের মধ্যে একটা অ্যাজমার প্রবণতা রয়ে যাচ্ছে। এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী কিন্তু একমাত্র আমরাই। আমাদেরই বিভিন্ন কার্যকলাপের ফলে এই সব পৃথিবীর অবস্থার হচ্ছে। এরপরে আমরা দেখানোর চেষ্টা করেছি এই সুস্থ সবল পৃথিবীর পরবর্তী দশা। আপনারা হয়তো পার্থক্যটা কিছুটা খুঁজে পেয়েছেন, কিন্তু আমি বলি এই যে পৃথিবী যা সুস্থ অবস্থায় আছে তার বিভিন্ন ফ্যাক্টরের প্রভাবে, যেমন বিশ্ব উষ্ণায়ন, অ্যাসিড বৃষ্টি, ওজোন স্তরের ছিদ্র, এর প্রভাবে এই অবস্থায় পরিণত হবে। আপনারা হয়তো এই অংশটাকেই দেখছেন, কিন্তু এখানেও একটু ডিটেলিং আছে। এখানে যে জলস্তরের বৃদ্ধি হয়েছে তা আমরা দেখিয়েছি, তার প্রভাবে যে স্থলভাগ নিমজ্জিত হয়েছে তাও দেখিয়েছি, মেরু প্রদেশের বরফ চলে গেছে, গলিত হয়েছে তাও দেখিয়েছি। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে পৃথিবী টকটকে লাল, পৃথিবী ধ্বংসের অবস্থায়। তার জন্য দায়ী কিন্তু একমাত্র আমরাই। সরকারকে দায়ী করার আগে আমাদেরকে নিজেদের দায়ী হতে হবে। এর পরবর্তীকালে আমরা দেখিয়েছি এই পৃথিবীর দশাটা কি হবে, এই আমাদের কার্যকলাপের ফলে দশা কি হবে। আমরা তো এই পৃথিবী থেকে বিলুপ্ত হবই, এই পৃথিবীতে তা দেখানো হচ্ছে। এই পৃথিবী পরিণত হবে জীবহীন মরুভূমিতে, যেখানে শুধুই পড়ে থাকবে পলিথিন, প্লাস্টিক। আমাদের কোনো চিহ্নটুকু থাকবে না, কোনো জীববৈচিত্র্য থাকা দূরের কথা। আর কবির ভাষা যদি বলি, সেখানে শুধুই পড়ে থাকবে বাকরুদ্ধ, শ্বাসরুদ্ধ মৃত উদ্ভিদের পাহাড়, স্তূপ। এবং আমরা যে এখানে 5খানা ছবি, সংগৃহীত ছবিগুলি ব্যবহার করেছি, এই ছবিগুলোর মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একদিকে রয়েছে ধ্বংসাত্মক পৃথিবী, অপর দিকেই রয়েছে কিন্তু সুন্দর বৈচিত্র্যময় পৃথিবী। তা আপনাদের কাছে এটাই প্রশ্ন যে আপনারা কোন পৃথিবীটিকে বেছে নেবেন জীবন নির্ধারণের জন্য। আবার আমরা কিন্তু এই পরের ছবিতেই দেখতে পাচ্ছি যে আমরা নিজের হাতেই কিন্তু পৃথিবীটাকে জ্বালিয়ে দিচ্ছি। এবং আমরা যেখানে ফুসফুস দেখতে পাচ্ছি, এই ফুসফুসে কিন্তু একদিকে দেখা যাচ্ছে যে ফুসফুসটি সুন্দরভাবে একটি গাছপালা দিয়ে আমাদের দূষণমুক্ত ফুসফুস হিসেবে দেখানো হচ্ছে, কিন্তু অপর প্রান্তেই দেখা যাচ্ছে এই ফুসফুসে কিন্তু কালো ধোঁয়া বিভিন্ন কলকারখানার জন্য ভরে গেছে। তা আপনারা কোনটা চান, বাম দিকের ফুসফুস না ডান দিকের ফুসফুস? এবার আমরা যেখানে এই ছবিটি ব্যবহার করেছি, এই ছবিটিতে দেখানো হচ্ছে যে এখানে একটি আছে দূষণযুক্ত একটি গাছপালা অঞ্চল, অপরদিকে দেখা যাচ্ছে দূষণমুক্ত। এখানে ইভি গাড়ি ব্যবহার করা হচ্ছে, যার জন্য দূষণ হচ্ছে এবং পরিবেশের ক্ষতি করছে না। কিন্তু অপরদিকে দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের প্রাইভেট যে গাড়িগুলি বা যানবাহনগুলো পেট্রোল ডিজেল দ্বারা চালিত, এই গাড়িগুলি কিন্তু আমাদের পরিবেশকে দূষণ করছে। তা আপনাদেরকে এটাই প্রশ্ন যে আমরা কোন রাস্তাটা বেছে নেব? আপনাদেরকে আমরা সব বিষয় নিয়ে অবহিত করতে পারলাম হয়তো, আশা করি। তাই এর যে সলিউশন বা সমাধান তাও আমাদেরই বলে দেওয়া কর্তব্য। তো আমরা কয়েকটি ছোট ছোট বিষয়ের ওপর, ছোট ছোট তো একেবারেই নয়, এগুলো পরিবেশের উপর যে পরিমাণে ক্ষতি করছে সেগুলো বিরাট বড় ইস্যু। তো এগুলোর কয়েকটি সমাধান বলবো। প্রথম যে সমস্যা সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। এই বিশ্ব উষ্ণায়ন সৃষ্টি হয় মূলত গ্রিনহাউস গ্যাসের মাধ্যমে। এই গ্রিনহাউস গ্যাসেরও দরকার আছে, কিন্তু আমরা অত্যাধিক পরিমাণে উৎপন্ন করছি এই গ্রিনহাউস গ্যাস। এই গ্রিনহাউস গ্যাসের পরিমাণ কমানোর জন্য তো কলকারখানাগুলিকে আমাদের নিষেধাজ্ঞা জারি করতেই হবে, কিন্তু মানুষ হিসাবে আমাদেরকে সচেতন হতে হবে। আমাদেরকে ইলেকট্রনিক্স ভেহিকেল বেশি করে ব্যবহার করতে হবে, গণপরিবহন মাধ্যমে সুইচ করতে হবে নিজেদের জীবনকে। আমাদেরকে অল্প রাস্তা হেঁটে চলা শিখতে হবে। কথায় কথায় বাইকে চড়বো না, এই কথায় আমাদেরকে অঙ্গীকার নিতে হবে। এর পরের সেগমেন্টেই আমরা যদি আসি, সেই সমস্যাটা হচ্ছে কৃষিক্ষেত্রের সমস্যা। অনেক কৃষকই বেশি শিক্ষিত নয়, এর ফলে তারা বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক জৈব সার এবং কীটনাশক ব্যবহার করে থাকেন। এর ফলে যে মৃত্তিকা দূষণ ও জলদূষণ ঘটে তা আমাদের জীবনে সুদূর প্রভাবী। যেরকম বিএইচসি, গ্যামাক্সিন, ডিডিটি এইসব যে ব্যবহার করে থাকে, তার জন্য যে ক্ষতি হচ্ছে তা আপনারা ভালো করেই জানেন। আমাদের উচিত
তাদের অ্যাওয়ারনেস জাগানো তাদের মনের ভেতরে, তাদেরকে আরও বেশি পরিমাণে জৈব সার এবং জৈব কীটনাশক ব্যবহারে উৎসাহ প্রদান করা। এরপরে যদি আমরা আসি তা হচ্ছে প্লাস্টিক দূষণ। এই প্লাস্টিক দূষণ নিয়ে আমার বন্ধু বলবে। আমাদের যে কলকারখানা থেকে 100 থেকে 150 মাইক্রনযুক্ত যে প্লাস্টিকগুলি ব্যবহার করা হচ্ছে, আমরা চাই যে সেই প্লাস্টিকগুলো, সেই কারখানাগুলো যেন বন্ধ করা হোক এবং পরিবেশকে পরিবেশ বান্ধব করা হোক, এবং এই প্লাস্টিক যাতে না ব্যবহার হোক, প্লাস্টিককে বায়োপ্লাস্টিক বা ইকো ফ্রেন্ডলি বানাতে হবে, এবং জুট কারখানাগুলো যেখানে বন্ধ হয়ে যাচ্ছে সেখানে জুটের পরিমাণ বাড়াতে হবে, জুটের কারখানাগুলি ব্যবহার করতে হবে এবং কাগজের পরিমাণ বাড়াতে হবে, যাতে আমরা পরিবেশকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখতে পারি। আমরা কি এইটুকুনি ন্যূনতম কাজটাও করতে পারবো না? এবং এই যে পরিবেশটা ধ্বংস হচ্ছে এবং এই ধ্বংস থেকে আপনাদেরকে সচেতন করা হচ্ছে, এই সচেতন থেকে আপনাদেরকে সোশ্যাল অ্যাওয়ারনেস বা সোশ্যাল মেসেজটা, সেটা হচ্ছে প্রিজার্ভ অ্যান্ড ফ্লারিশ, ডেস্ট্রয় অ্যান্ড পেরিশ, অর্থাৎ ফুলে ফলে পল্লবিত করো অথবা ধ্বংস করে প্রকৃতির মধ্যে বিলীন করে দাও। শেষে আমরা এই কথাটাই বলতে চাই যে আমরা চাইলেই কোনো একটা মেকানিক্যাল মডেল তৈরি করতে পারতাম, কিন্তু আমরা সেই পথে যাইনি। কারণ একটা মেকানিক্যাল মডেল যদি তৈরি করতাম তবে একটি নির্দিষ্ট প্রসেসের ওপর আমরা গুরুত্ব দিতাম, কিন্তু আমরা চেয়েছি সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি করতে। যত বেশি পরিমাণে লোকের কাছে সোশ্যাল অ্যাওয়ারনেস ছড়িয়ে দিতে পারি ততই মঙ্গল। কারণ আমরা শুধুমাত্র সরকারকে দায়বদ্ধ করতে পারি না, কারণ সরকারও চালাচ্ছে মানুষই, আমরা সকলেই মানুষ, তাই আমাদেরকে নিজেদেরকে সচেতন হবে। সরকার নিজের কাজ করছে অবশ্যই, কিন্তু আমরা নিজেরা কি সচেতন? নিজের অন্তরকে প্রশ্ন করুন। আমরা এখানে তাই টিম ওয়ার্ককে দেখিয়েছি। আমি চাইলে একা বলতে পারতাম বা ও চাইলে একা ডেমনস্ট্রেশন দিতে পারতো। আমরা এখানে দেখিয়েছি টিম ওয়ার্কই সবথেকে বড় বিষয়। আমাদের পৃথিবীতে যে বসবাস করছি আমরা, তা আমাদের এই মনুষ্যত্বের যে টিম ওয়ার্ক, তার মাধ্যমেই পৃথিবীকে বাঁচিয়ে তুলতে হবে। শুধুমাত্র সরকারকে দোষারোপ করলে হবে না। এই বলে আমি আমার যে টিমের যে উপস্থাপনা এখানেই শেষ করতে চাইছি। ধন্যবাদ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে